বারবার বলে এসেছি, এটি একটি জঙ্গি এবং টোকাইদের হামলা ছিল, এটি একটি ষড়যন্ত্র ছিল, যেখানে সেনাবাহিনীর একটা বিপদগামী অংশ এই জঙ্গি টোকাইদের সাথে ছিল বলেই আজকে বাংলাদেশের এই অবস্থা হয়েছে। যারা কোটার বিরুদ্ধে বা কোটা সংস্কারের বিপক্ষে ছিল যেই অংশটা, তাদের দাবি, তাদের এই চাওয়াটার সাথে আমরা শুরু থেকেই তাদের সাথে ছিলাম, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী নিজেও একমত ছিলেন, আমিও এখনো পর্যন্ত তাদের সাথে আছি। ওই অংশটা পরাজিত হয়েছে। কেন পরাজিত হয়েছে সেটা আমি আপনাকে বলি। 50,000 পুলিশ নিয়োগ দেবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে 200, 300, 400, 500 জনকে আপনার প্রেষণে যোগ দেওয়ানো হচ্ছে। আপনার যে লোক রিটায়ার করেছে 20 বছর আগে, তাকে কোনো ধরনের কথা নাই, বার্তা নাই, তাকে এনে আপনার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। তারপরে এই যে দখলদার বাহিনীর প্রধান যে ইউনুস, তার সমস্ত যারা কর্মচারী, সে কথিত কর্মচারীদেরকে নিয়োগ দিয়েছে, সেগুলো ইচ্ছে মতো নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশে বলেন, বিভিন্ন জায়গাতে বলেন, কোনো ধরনের পরীক্ষা ছাড়া যেই সাধারণ ছাত্রছাত্রীরা যেই স্বপ্নটা দেখেছে যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ একটা সুনির্দিষ্ট পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা, ভাইভা, এগুলো দিয়ে তারা উত্তীর্ণ হবেন সরকারি চাকুরিতে, তারা বলেছেন যে কোনো কোটা প্রথা বা সুনির্দিষ্ট কিছু বিষয়ে কোটা প্রথা থাকতে পারে, এটা তাদের দাবি ছিল। সেখানেও দ্বিমত ছিল। আমি সবকিছুকে অ্যাভারেজে ধরছি যে যারা এই আন্দোলন করেছে তারা হয়তো বা 4 থেকে 5% বা 10% এই ধরনের চেয়েছে, তারা পরাজিত হয়েছে। ওদের মাথাতে কাঁঠাল ভেঙে যারা খেয়েছে, যারা ওদেরকে এই ধরনের পুরো ঘটনাটাতে নেতৃত্ব দিবে বলে তারা ছাল পরে এসেছিল, তারা ছিল জঙ্গি, তারা ছিল টোকাই, এবং তাদের একটা উদ্দেশ্য ছিল, তারা একটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের একটা অংশ ছিল। তারা তাদের মধ্যে এসে সেই নেতৃত্ব স্থানটা তারা দখল করেছে, করে তারা সামনের ফ্রন্টে এসেছে। পরবর্তী সময় যখন বিট্রায়ালটা হয়েছে, তখন যারা মূলত এই কোটার রিয়েল দাবিদাররা ছিল, তারা কিন্তু কেউ নেই। খেয়াল করে দেখুন যে আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, সেটা হচ্ছে যে এই যে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়তে, এইটা কি কোনো ধরনের পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে? এই যে শত শত আমরা নিয়োগ দেখতে পাচ্ছি, এগুলো কি কোনো ধরনের পরীক্ষা দিয়ে হয়েছে? ফলে যেই অবজেক্টিভটা, মানে যেই মূল বিষয়টার জন্য, যে পেছনের যে ফিলোসফি বিহাইন্ড অল দিস, সেটা তো আসলে ব্যর্থ হয়েছে। সুতরাং আপনি যখন এটাকে একটি আন্দোলন বলেন, তখন এই 9 মাস পরে আপনার চোখের সামনে এই জিনিসটা দেখার পরেও এইটির একটি ন্যারেটিভ দাঁড় করায় যে ওটি একটা আন্দোলন ছিল। আমি তো সবসময় বলি এটি একটি জঙ্গি আক্রমণ ছিল। এটি টোকাই, তারপরে আপনার কিশোর গ্যাং, রাস্তার মাস্তান, গুন্ডা, এবং এদের সাথে যোগ হয়েছে বিপদগামী সেনা সদস্যরা এবং হিজবুত তাহরির। সেনাবাহিনীর ভিতরে যে হিজবুত তাহরির যেই অংশটা ছিল, সেই অংশটা, এরা সবাই মিলে এই জায়গাটাতে একটা ক্যাওস তৈরি করেছে, এক ধরনের প্রবলেমেটিক সিচুয়েশন বাংলাদেশের চেষ্টা করেছে। আজকের বাংলাদেশ কি অবস্থা, নিশ্চয়ই আমরা এই প্রোগ্রামটা আয়োজনই হয়েছে সেসব নিয়ে কথা বলবার জন্য। আচ্ছা, আমি এই আলোচনার মধ্যে আপনার প্রথম কি কোশ্চেনটা, অর্থাৎ মূল প্রশ্নটা আসলে আমি খেয়ে হারিয়ে ফেলেছি। আমি বলেছি ধানমন্ডিতে আওয়ামী লীগের একজন নেতা নাকি আছেন, তিনি একজন প্রকাশক, তিনি একজন পাবলিশার। তো তার বাসা ভাঙার জন্য তিনি হচ্ছেন কোন একটা প্রকাশন, হাক্কানি প্রকাশনী অথবা কিছু একটা, ধানমন্ডিতে তিনি থাকেন। তিনি বলছেন যে আমি অনেকের বই প্রকাশ করি, কিন্তু এরা এসে মব জাস্টিস করে তার বাসা ভাঙচুর করবার জন্য, এবং ধানমন্ডি থানার ওসির সামনে তারা উচ্চ স্বরে চিৎকার করেছে, কথা বলেছে, এবং তারা নির্দেশ দিয়েছে ওসি সাহেবকে যেভাবে হোক তাকে গ্রেফতার করতে হবে, আওয়ামী লীগকে, সে হলো ফ্যাসিস্ট সরকারের দালাল। তারপরে এক পর্যায়ে তারা ওসি সাহেবকে বলেছে যে আপনি কত টাকা খেয়েছেন, কত টাকা নিয়েছেন, এবং তারা বলেছে যে তাকে আওয়ামী লীগকে এখনই গ্রেফতার করতে হবে, আপনিও একজন ফ্যাসিস্ট সরকারের দালাল, ওসি সাহেবকে বলেছে। শেষ পর্যায়ে ওসি সাহেব তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়েছেন, এবং তার পরবর্তীতে তারা মোহাম্মদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তারা বলছে 3-4 জনকে গ্রেফতার করেছে। দেন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন হান্নান মাসুদ, তিনি এসে তাদেরকে নিজ জিম্মায় ওসির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে গেলেন। এইটাকে আপনি কিভাবে দেখেন? এইটা কেমন ঘটনা?
কি নির্দেশ করে? আপনি যেটা বলছেন টোকাই এবং আরেকটা কি বললেন, যে আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমি আপনার প্রশ্নটা পেয়েছি, তারাই আক্রমণটা করেছে। জি, আমি 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 আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, আপনি যে আমাকে বললেন যে আমি বলছি টোকাই, আপনি কি বলেন? এখন তো আমি তো টোকাই বলি, আপনি কি সম্বোধন করেন? আমি সেভাবে হয়তো বলি না, কিন্তু আপনারটা শুনি এবং আমি কে কে কি বিশেষণ দিয়েছে আমি সেগুলো নিয়ে আলাপ করি। দেখে শেখেও না, কিংবা কৌতূহল বশত শুনতে চায়, হয়তো আমাদের দেখে কিছুই শেখার নাই, কিন্তু শুনতে চায়, যে যে জায়গা থেকে আসুক না কেন। আজকে আপনার এই প্রোগ্রামে এই মুহূর্তে বয়স 18 থেকে 30 পর্যন্ত, আমি 30-এর উপরে আর গেলাম না, 18 থেকে 30 পর্যন্ত একজন দর্শকও যদি থেকে থাকে, আমার পরের নেক্সট 5 মিনিটসের বক্তব্যটা তার জন্য। আমি তাদেরকে কাছে টেনে নেওয়ার জন্য তুমি সম্বোধন করছি। নর্মালি আমি যাদেরকে খুব ভালোবাসি তাদেরকে তুমি বা তুই বলি, আমি তাদেরকে তুমি বলে একটু সম্বোধন করি উইথ ডিউ রেসপেক্ট আসলে। আচ্ছা, তোমরা যারা এই প্রোগ্রামটা এই মুহূর্তে দেখছো, ইসমাইল ভাই যে প্রশ্নটা করেছে, তো মানে আমার কাছে করেছে, ধরে নাও, আমি ধরো যুক্তির খাতিরে ধরে নেই যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে তোমরা অনেক ধরনের অভিযোগ দিয়েছো, বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে তোমাদের নানান ধরনের আলাপ আছে, কেউ পজিটিভ নেগেটিভ মিক্সড, অনেক ধরনের। আমি না বাংলাদেশ আওয়ামী লীগের দলটাকে আমি একটু দূরে সরিয়ে রাখি, আমি বিএনপি কেও দূরে সরিয়ে রাখি, আমি অন্যান্য দলকে দূরে সরিয়ে রাখি। আমি শুধুমাত্র তোমাদের কাছে একটা জিনিস জানতে চাইবো, যেটা ইসমাইল ভাইয়ের মাধ্যমে তোমাদের কাছে জানতে চাইবো, তোমরা কি স্বপ্নটি দেখেছিলে? তোমরা স্বপ্ন দেখো, নর্মালি দেখো যে তোমরা পড়াশোনা করবে, তোমাদের পড়াশোনাতে কোনো সেশন জট থাকবে না, তোমাদের যেই জ্ঞান, তোমাদের যে পড়ালেখার যে পরিশ্রম, এই পরিশ্রমটা ঠিক পরপর তোমরা যখন বের হবে, তোমরা কেউ ব্যারিস্টার হতে চাও, কেউ লয়ার হতে চাও, কেউ তোমরা ডক্টর হতে চাও, ব্যবসায়ী হতে চাও, তোমরা কমার্শিয়াল কোনো জায়গাতে চাকরি করতে চাও, ব্যবসা করতে চাও, মানে তোমাদের জীবনের একটা লক্ষ্য আছে। অনেকেই অনেক কিছু হতে চায়, আমি কয়েকটা প্রফেশনের শুধু নাম বলেছি। তুমি যে স্বপ্নটা জুলাই এবং অগাস্টে দেখেছিলে, তোমার কাছে মনে হচ্ছে না যে তোমাকে কোনো না কোনো ভাবে বা তোমাদের কোনো না কোনো ভাবে প্রতারিত করা হয়েছে? তোমার কাছে প্রায় মনে হতে পারে, কারো কারো কাছে মনে হতে পারে যে আচ্ছা, এই নিঝুম মজুমদার লোকটি কি ফ্যাসিস্টের দালাল, বা এই লোকটি কি খারাপ? আমি তোমার সাথে একাত্মিত হয়ে এটাও স্বীকার করে নিচ্ছি, ঠিক আছে, আমি খুবই খারাপ একজন মানুষ, একদম। আমি শুধু আমি একজন খারাপ মানুষ হিসেবেই তোমাকে প্রশ্নটা করি যে তুমি যেই স্বপ্ন দেখেছিলে, তুমি কি ঠিক পার্টিকুলার এই স্বপ্ন দেখেছিলে যে একজন প্রকাশক তিনি বই প্রকাশ করবেন? হাক্কানি পাবলিশার্সের ব্যাপারে তোমাকে একটু বলে নেই, তোমাদের বলে নেই, সেটা হচ্ছে যে তোমরা জেনে থাকবে যে বঙ্গবন্ধুকে একটা দীর্ঘ সময় পাকিস্তানের পুলিশ ফলো করত। এই যে পুলিশ ফলো করত, এইটার রিপোর্ট এই তোমার ওই কেন্দ্রীয় সরকারকে, অর্থাৎ পাকিস্তানি সরকারকে তারা দিত। এই রিপোর্টগুলো নথিবদ্ধ ছিল। একটা দীর্ঘ সময় পর এই কি কি তথ্য দিত পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুর ব্যাপারে, এগুলোর নথিপত্র উদ্ধার করা হয়। উদ্ধার করবার পর এগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এইটার সাথে রিলেটেড যারা আছে তারা এগুলো যাচাই বাছাইয়ের পরে 14টা পর্বে তোমার বই প্রকাশ করেছে। যদি ইসমাইল ভাইয়ের তথ্য ঠিক হয় এবং সেটা হাক্কানি পাবলিশার্স এর মালিকই হয়ে থাকে, যদি না হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এখন তুমি আমাকে বলো তো যে তুমি বঙ্গবন্ধুকে ভালোবাসো কিংবা না বাসো, তুমি তাকে পছন্দ করো কিংবা না করো। ধরা যাক আমি ভাসানীকে পছন্দ করি না, ধরা যাক আমি সোহরাওয়ার্দীকে পছন্দ করি না, সবার শেষে আমি সম্মানসূচক সাহেব এগুলো ধরে নাও যে আমি সম্মান দিয়ে বলছি, পার বলছি, চন্দ্রবিন্দু আছে, তো সো তোমরা আবার এটা ধরে বসো না যে আমি অসম্মান দিয়ে কথা বলছি। ভাসানী, সোহরাওয়ার্দী, তারপরে অনেক অনেক আমাদের এই স্বাধীনতা সংগ্রামে যারা আছেন, এই মানুষগুলোকে তুমি পছন্দ করো আর না করো, এই মানুষগুলোর অবদান তো তুমি অস্বীকার করতে পারবে না। ধরা যাক আজকে যে প্রোগ্রামটা তুমি দেখছো, তুমি বিএনপির একজন তরুণ কর্মী, তুমি আমাকে বলো তো যে মুক্তিযুদ্ধের সময় যারা পরবর্তীকালে যা হওয়ার রয়েছে, তোমার তো একটা শ্রদ্ধার জায়গা থাকা উচিত, সেই মানুষগুলোর যদি কীর্তি তুমি পরবর্তী সময়ে ধ্বংস করে ফেলতে চাও, ওই জায়গাটাকে তুমি সমর্থন দাও কিনা?
সেই তুমি যদি না দিয়ে থাকো, তোমার যদি মনে হয় যে না এটা আমি করব না কখনো, তাহলে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আমার মনে হয় না যে তোমার ভেতরে কোনো ধরনের সন্দেহ আছে। আমি নতুন করে তোমাকে ইতিহাসের শিক্ষা দিতে চাই না, তুমি নিশ্চয়ই পড়েছো বা তোমরা নিশ্চয়ই পড়েছো। তাহলে বঙ্গবন্ধুর এই গুরুত্বপূর্ণ নথিটা হাক্কানি পাবলিশার্স নথিবদ্ধ করেছে, এটা তো আমাদের জাতীয় জীবনের একটা ইতিহাসের অংশ। আমরা ইতিহাসের অনেক ক্যারেক্টারকে পছন্দ করি না, কিন্তু তাই বলে তুমি একটা প্রকাশক বই প্রকাশ করেছে বলে তার বাড়ি তুমি জ্বালিয়ে দিতে চাচ্ছ। তুমি একটু চিন্তা করে দেখো তো যে তার বাড়িটা কি তুমি জ্বালিয়ে দিতে চাচ্ছ নাকি তার বাড়িটা তুমি দখল করতে এসেছিল? তাহলে তুমি যে লক্ষ্য নিয়ে জুলাই এবং অগাস্টে রাস্তায় ছিলে, তোমাকে ব্যর্থ করে দিয়েছে। এই যে হান্নান মাসুদ যে ছেলেটা, এই ছেলেটা ঠিক আজকে থেকে 9 মাস আগেও তোমাকে কি শোনাতো? বাক স্বাধীনতার গল্প শোনাতো, তোমাকে বলতো যে আমাকে কথা বলতে দিতে হবে। ধরে নাও আমি এবং আমরা খুব খারাপ ছিলাম, আমি যুক্তির খাতিরে তা মেনেও নিচ্ছি, আমি তোমাদের কাছে এটা মেনেও নিচ্ছি। তাহলে আমি যদি খারাপ হই, আমরা যদি খারাপ হই, তাহলে কি তোমরা এই দৃশ্য দেখার জন্য, তোমরা যেটাকে আন্দোলন বলো, আমি যেটাকে টোকাইদের আন্দোলন বলি, সন্ত্রাসী জঙ্গি হামলা বলি, কারণ তুমি যেই ইচ্ছা নিয়ে এসেছিল সেটা তো ব্যর্থ হয়েছে। তাহলে তুমি কি এই বাংলাদেশ চেয়েছিলে? এই প্রশ্নটা আমাকে তুমি যত অপছন্দ করো, এন্ড অফ দ্য ডেতে আমি তোমাদেরই লোক। কোনোদিন যদি ক্ষমতায় যাই আমরা, তোমার কি মনে হয় যে তোমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটির যারা আন্দোলন করেছো বা পাবলিক ইউনিভার্সিটির আন্দোলন করেছো, যেটাকে তোমরা আন্দোলন বলো, তোমাদেরকে ধরে 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 মেরে ফেলবো? তোমাদের যদি মাথাতে এইটা এসে থাকে, এটা মুছে দিতে পারো। আমার মনে হয় আমরা ঠিক এই লেভেলের অবিবেচক নই। তোমরা দেশকে নিয়ে চিন্তা করেছো, দেশকে মনে করেছো যে দেশটা শেষ হয়ে যাচ্ছে। তোমাদের এই ভাবনা সঠিক না বেঠিক সেগুলো একদিন নিশ্চয়ই তোমাদের সাথে অনেক লম্বা গল্প হবে। কিন্তু ইসমাইল ভাইয়ের মাধ্যমে এই জিনিসটা তোমাদের কাছে আমি জানতে চাই যে এই যে আজকে একটা লোক প্রকাশক বলে তার বাড়ি আক্রমণ করলো, তাকে থানাতে এক্ষুনি গ্রেফতার করতে হবে। এই যে তোমরা আইনের শাসনের কথা বলো, আইনের শাসনের রাস্তাটা কি? তুমি কারো বিরুদ্ধে অভিযোগ করবে, অভিযোগ করবার পরে পুলিশ একটা তদন্ত করবে, তদন্তের মধ্যে যদি মনে হয় যে না গ্রেফতার করবার মতো এলিমেন্ট আছে, তখন গ্রেফতার করবে। সেই ভদ্রলোক কোর্টে গিয়ে জামিন প্রার্থনা করবে, তার জামিন না হলে সে জজ আপনার লোয়ার কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে না হলে জজ কোর্টে যাবে, জজ কোর্ট না হলে হাইকোর্টে যাবে, হাইকোর্ট না হলে তোমার চেম্বার আদালত, আপিলেট ডিভিশন, অনেক কিছু আছে। তো তুমি যেই চিন্তা করে যেই বাংলাদেশকে তুমি গড়তে চাও, তুমি মনে করছো যে আমাকে হত্যার মধ্য দিয়ে এবং আমার উপরে প্রতিশোধের মধ্য দিয়ে তুমি একটা বাংলাদেশ গড়তে পারবে। আচ্ছা, তুমি যদি আমাকে আজকে মধ্যরাত্রে আমার বাড়িটা দখল করো, আমাকে ঠিক এইভাবে অপদস্থ করো, তোমার কি মনে হয় যে ভবিষ্যতে আমার হাতে যখন ক্ষমতা আসবে আমি ঠিক একইভাবে তোমাকে অপদস্থ করব না? যদি তুমি আমাকে এইভাবে হেনস্থা করো, তুমি আমাকে বলো তো যে এটা কেন হবে একজন প্রকাশকের উপরে? আমি ইসমাইল ভাই আমাকে প্রশ্ন করেছে, এই প্রশ্নটা আমি উনাকে না দিয়ে এই প্রথমবারের মতো চেষ্টা করলাম তোমাদের সাথে একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে কথাটা বলতে। তুমি আমাকে গালি দাও, তুমি আমাকে ইচ্ছা মতো গালি দাও, কিন্তু গালি দেওয়ার পরেও আজকে যখন রাতে ঘুমাতে যাবে একটা বারের জন্য ভাববে, আচ্ছা এই লোকটা যা বলেছে উনি কি ভুল কিছু বলেছে? তুমি আমাকে গালি দাও, আমি তোমাকে গালি দেওয়ার ফ্রি লাইসেন্স দিয়ে দিলাম, যা ইচ্ছে তুমি আমাকে তা বলো, কিন্তু এইটা প্রশ্ন করো যে তুমি কি এই মব কালচারটা চাচ্ছ? তুমি এই যে আমার ভেতরে ঘৃণা উৎপাদন করছো, এই যে তুমি আমার একজন প্রকাশক, একজন লেখক, জার্নালিস্ট যিনি মুজিব চলচ্চিত্রে অভিনয় করেছে, তুমি তাকে গ্রেফতার করছো। তুমি যদি মনে করো যে এই জিনিসটা তোমার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে বা তোমাদের জন্য, তুমি ভুলের মধ্যে আছো। তুমি এখন ভাবতে পারো না না ইসমাইল ভাই ওরা এখন ভাবতে পারে হ্যাঁ ইচ্ছা মতো করবো, যা হবে তা হবে। তো মাথায় রেখো এই বাংলাদেশে, এই কথাটা মাথায় রেখো যে বাংলাদেশ আওয়ামী লীগের এখনো বাংলাদেশে কোটি কোটি সমর্থক রয়ে গেছে। তুমি যখন 32 ভাঙছো তখন শুধু তুমি আওয়ামী লীগের বুক ভাঙছো না, যেই মানুষটা বঙ্গবন্ধুকে ভালোবাসে কিন্তু আওয়ামী লীগকে ভালোবাসে না, তুমি তারও বুক ভাঙছো।
তুমি জানো যে এই 32 ভাঙার পর বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পর কত ইনঅ্যাক্টিভ মানুষ অ্যাক্টিভ হয়েছে? তুমি সেই সুযোগ করে দিয়েছো। আমার এই কথাকে তোমার অপান্তেয় মনে হতে পারে, আমার এই বক্তব্যকে তোমার অতিরঞ্জন মনে হতে পারে, কিন্তু তুমি ভেবে দেখো ভাই